আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ক্রিয়েটিভ লার্নিং ইনস্টিটিউট এই চ্যানেলে। দীর্ঘদিন বিরতির পর আবার শুরু করছি আইনের ধারাবাহিক লেকচার সিরিজ। পূর্বে করা ফৌজদারি কার্যবিধির থার্ড লেকচারে আমরা শিখেছিলাম ধারা 25 পর্যন্ত। আজকে আমরা এরপর থেকে শুরু করব। যারা দীর্ঘদিন আমার চ্যানেলে ভিডিও পাওয়ার প্রত্যাশায় সাগ্রহে অপেক্ষা করেছেন, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, বিভিন্নভাবে ফোন করেছেন, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন আমি যেন ভিডিও আপলোড করি, এবং তারা লিখেছেন যে এই ভিডিওগুলো তাদের জন্য অনেক উপকার হচ্ছে, তারা অনেক উপকৃত হচ্ছেন। এনিওয়ে, শুধুমাত্র আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোন বন্ধুদের জন্য আবার দীর্ঘদিন পর শুরু করছি লেকচার সিরিজ। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি 1898 এর 28 ধারা থেকে, অর্থাৎ ফ্রম সেকশন 28, 28 ধারায় বলা হয়েছে দণ্ডবিধির অধীন অপরাধ, অর্থাৎ দণ্ডবিধির অধীনে যে অপরাধগুলো হয় সেই অপরাধগুলো বিচার করবেন কারা। এই 28 ধারায় এই কোর্টগুলোকে, এই আদালতগুলোকে ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনারা দণ্ডবিধির আওতায় যে অপরাধগুলো হবে তার বিচার করবেন। সুতরাং যেই অপরাধগুলো দণ্ডবিধির ধারা উল্লেখ করে কোর্টে মামলা দায়ের করা হবে সেই অপরাধগুলোর বিচার করবেন হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত এবং এই কার্যবিধির অর্থাৎ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 8ম কলামে বর্ণিত আদালতসমূহ। অর্থাৎ এই যে এই ফৌজদারি কার্যবিধি, এই কার্যবিধির শেষের দিকে যে তফসিলগুলো আছে সেই তফসিলগুলোর দ্বিতীয় তফসিলে 8টি কলাম আছে। এই 8টি কলামের 8ম কলামে যে আদালতগুলোর নাম উল্লেখ করা আছে সেই আদালতগুলো এবং দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ এই দণ্ডবিধির আওতায় সংঘটিত অপরাধগুলোর বিচার করবেন। 19 ধারায় বলা হয়েছে অন্যান্য আইনের অধীন অপরাধ, অর্থাৎ দণ্ডবিধি ছাড়া অন্য আইনের অধীনে যদি অপরাধগুলো সংঘটিত হয় তাহলে সেই আইনে, অর্থাৎ দণ্ডবিধি ছাড়া অন্য যে আইনে মামলাটি দায়ের করা হবে সেই আইনে উল্লেখিত বিচারক এই অপরাধগুলোর বিচার করবেন। তবে সেই আইনটিতে যদি অপরাধের বিচার কে করবেন সেই আদালতটির নাম উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ অথবা এই ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 8ম কলামে উল্লেখিত আদালত বিচার করবেন। এই হচ্ছে 28 এবং 29 ধারায় বর্ণিত বিষয়। এরপরে আসছে একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি সেকশন 29B। এই 29-এর বি ধারায় বলেছে কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার, অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য সকল অপরাধের ক্ষেত্রে অপরাধী আদালতে হাজির হলে কিংবা তাকে হাজির করা হলে যদি ওই হাজিরের দিনে তার বয়স 15 বছরের কম হয় তাহলে সেই অপরাধের বিচার করবেন সিএমএম বা সিজেএম বা যেই ম্যাজিস্ট্রেট যুব অপরাধের জন্য আটক বিচার ও দণ্ড দেওয়ার জন্য সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সেই ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এখানে এই 29B ধারায় 3টি আদালতের কথা উল্লেখ করা হয়েছে। 3টে আদালতই ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট।
যদি অপরাধীর বয়স 15 বছরের কম হয় ওই দিন যেদিন আদালতে তাকে হাজির করা হলো, তাহলে তাদের ওই অপরাধের কিশোর অপরাধের বিচার এই আদালতগুলো করবে। এরপরে হচ্ছে 29C। 29Cতে একটা বিশেষ ক্ষমতা সরকার দিয়ে থাকে আদালতকে। সেই কথাই বলা হয়েছে, যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এই সকল অপরাধের বিচার করার জন্য সরকার সিএমএম, সিজেএম ও এসিজেএমকে প্রদান করতে পারেন। এটা হচ্ছে একটা স্পেশাল পাওয়ার, অর্থাৎ বিশেষ ক্ষমতা। এইটি সরকার প্রদান করে থাকে। সরকার যেই আদালতকে এই ক্ষমতাটা প্রদান করে থাকে সেই আদালত এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে এখানে এই 29C ধারায় বলে দেয়া আছে, যেই অপরাধগুলো মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এরূপ অপরাধের বিচার করার ক্ষমতা সিএমএম, সিজেএম ও এসিজেএমকে প্রদান করতে পারবেন সরকার। খতে বলা হয়েছে 10 বছরের অধিক নয় এরূপ অপরাধের বিচার করার ক্ষমতা এমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে প্রদান করতে পারেন। বন্ধুরা, এই যে সিএম, সিজেএম এবং এসিজেএম এই আদালতগুলো এখানে সংক্ষেপে আমি লিখেছি সহজে বোঝার জন্য, বাট এগুলো যারা বুঝতে পারছেন না তারা এই ফৌজদারি কার্যবিধির ইতিপূর্বে পাবলিশড হওয়া আরও 3টি লেকচার সিরিজ আছে, সেগুলো আপনারা দেখে আসলে এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়ে, 29C ধারায় সরকার ক্ষমতা প্রদান করতে পারে কাকে কাকে সেটা বলা হয়েছে। ধারা 31-এ হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে দণ্ড দিতে পারে, অর্থাৎ এখানে আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা এই 31 ধারায় দেওয়া হয়েছে। কোন দুটি আদালত? হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে দণ্ড দিতে পারে। হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারে? হাইকোর্ট বিভাগ আইন দ্বারা অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। দ্যাট মিন্স হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারবে, মৃত্যুদণ্ড পর্যন্ত যে কোনো দণ্ড দিতে পারবে। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আইন দ্বারা অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে, তবে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হয়। যুগ্ম দায়রা জজ অনধিক 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। এই 31 ধারায় 3টি কথা বলা হয়েছে, ক, খ, গ। এখানে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত এবং যুগ্ম দায়রা কে কতটুকু শাস্তি বা দণ্ড দিতে পারবে সেই ক্ষমতা এই 31 ধারায় অর্পণ করা হয়েছে। দ্যাট মিন্স হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারবে, দায়রা এবং অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারবে, তবে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দিতে পারবে, বাট সেটি কার্যকর করার জন্য বা কার্যকর করার পূর্বে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। আর যুগ্ম দায়রা জজ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে। 32 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারে। ম্যাজিস্ট্রেটগণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিতে পারবে কারাদণ্ড, নির্জন কারাবাস দিতে পারবে, যে কোনো বর্ণনার অনধিক 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে, অনধিক 10,000 টাকা জরিমানা করতে পারবে, বেত্রাঘাত দিতে পারবে। এখানে 4টি ক্ষমতা দেওয়া হয়েছে। এমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারা? মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন এলাকার বাহিরে সিজেএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এসিজেএম বা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং এমএম প্রথম শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যারা আছে, বা মেট্রোপলিটন এলাকায় হোক বা মেট্রোপলিটন এলাকার বাহিরে হোক, অর্থাৎ এই ম্যাজিস্ট্রেটগণ হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা এই 4 ধরনের ক্ষমতা তারা এই 32 ধারার মাধ্যমে পেয়েছে। অর্থাৎ তারা নির্জন কারাবাস দিতে পারবেন, 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন, 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন, বেত্রাঘাত দিতে পারবেন
এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকায় নাই, এগুলো মেট্রোপলিটন এলাকার বাহিরে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা নির্জন কারাবাস দিতে পারবেন, অনধিক 3 বছর কারাদণ্ড দিতে পারবেন, আর 5,000 টাকা জরিমানা করতে পারবেন অনধিক। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের 2টি ক্ষমতা, তারা 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন, অনধিক 2,000 টাকা জরিমানা করতে পারবেন। এই ক্ষমতা 32 ধারায় ম্যাজিস্ট্রেটদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতা পর্যন্ত তারা প্রয়োগ করতে পারবেন রায় প্রদানের সময়, অর্থাৎ শাস্তি প্রদানের সময়। যাকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে তার বেশি পারবেন না। আর 31 ধারায় দেওয়া হয়েছে হাইকোর্ট এবং দায়রা আদালতকে। হাইকোর্ট এবং দায়রা আদালতকে শাস্তি প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে 31 ধারায়, আর ম্যাজিস্ট্রেটগণকে শাস্তি প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে 32 ধারায়। 32 ধারায় তাহলে আমরা কি পেলাম? সংক্ষেপে যদি আমরা একটু দেখি, এমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 4টি ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে নির্জন কারাবাস, 5 বছর পর্যন্ত কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং বেত্রাঘাত। এই বেত্রাঘাতটা শুধু এমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, অন্য 2 ম্যাজিস্ট্রেট দিতে পারবেন না, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী পারবেন না। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস দিতে পারবেন, অনধিক 3 বছর কারাদণ্ড দিতে পারবেন এবং 5,000 টাকা জরিমানা করতে পারবেন। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট শুধুমাত্র 2 বছর কারাদণ্ড দিতে পারবেন এবং 2,000 টাকা জরিমানা করতে পারবেন। এরপরে 33 ধারায় বলা হয়েছে জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতা। জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেটগণের যে দণ্ড দিতে পারবেন, যে কোনো দণ্ড, অর্থাৎ জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেটগণ যে কোনো দণ্ড দিতে পারবেন, তবে শর্ত হচ্ছে কারাদণ্ডের পরিমাণ ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের অতিরিক্ত হবে না। অর্থাৎ এই যে ম্যাজিস্ট্রেটদের এখতিয়ার দেওয়া হয়েছে, কারাদণ্ড প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবেন 5 বছর, দ্বিতীয় শ্রেণীর 3 বছর, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর কারাদণ্ড দিতে পারবেন। এই কারাদণ্ড যার যে এখতিয়ার আছে সেই এখতিয়ারের অতিরিক্ত হবে না। আর একটা কথা বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটগণ যে অপরাধের বিচার করবেন, উক্ত অপরাধের জন্য আইনে বর্ণিত সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 অংশ হবে জরিমানা অনাদায়ে কারাদণ্ড। এখানে 2টা পয়েন্টের কথা বলা হয়েছে। জরিমানা অনাদায়, অর্থাৎ জরিমানা যদি কাউকে করা হয়, সেই জরিমানা যদি আদায় করা না যায় বা সে না দেয়, তাহলে ম্যাজিস্ট্রেটগণ যে কোনো পরিমাণ দণ্ড দিতে পারবেন, সেটার পরিমাণ হবে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের মধ্যে, এবং ওই অপরাধের জন্য আইনে যে পরিমাণ সাজা বর্ণিত আছে তার 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগের বেশি দিতে পারবে না। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আসি আমরা 33-এর ক। 33-এর ক ধারায় বলেছে, আমরা ইতিপূর্বে 29C ধারায় যে দেখেছি সরকার স্পেশাল ক্ষমতা, যে বিশেষ ক্ষমতা ম্যাজিস্ট্রেটদের দিতে পারেন, সেই ম্যাজিস্ট্রেটরা কতটুকু ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবেন, অর্থাৎ শাস্তি তারা কতটুকু পরিমাণ দিতে পারবেন এই স্পেশাল ম্যাজিস্ট্রেটরা, সেটা আমরা একটু দেখি। 33-এর ক ধারায় বলেছে যে 29C ধারায় ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও 7 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো দণ্ড দিতে পারবেন। দ্যাট মিনস সরকার যাদেরকে এই 29C ধারায় ক্ষমতা দিবেন, তারা 7 বছরের অধিক কোনো কারাদণ্ড দিতে পারবে না। এখানে বলা হয়েছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো দণ্ড দিতে পারেন। সুতরাং বলা যায় যে 7 বছরের অধিক কোনো কারাদণ্ড এই বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ দিতে পারবেন না। এখন তাহলে আমরা বুঝতে পারি যে 29C ধারায় যে ক্ষমতা দেওয়া হয়েছে যেই ম্যাজিস্ট্রেটকে, সেই ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বাভাবিকভাবে, এখানে আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেটদের যে ক্ষমতা 32 ধারায়, স্বাভাবিকভাবে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে 5 বছর, এবং এই ম্যাজিস্ট্রেটকে যদি সরকার স্পেশাল ক্ষমতাটা দিয়ে রাখেন, তাহলে এই ম্যাজিস্ট্রেট 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন এই সরকার কর্তৃক বিশেষ ক্ষমতা প্রদান করার কারণে। এই হলো 33
এ ধারার মূল বক্তব্য। 33 এ ধারায় ম্যাজিস্ট্রেটগণ যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন তাহা এখানে বর্ণনা করা হয়েছে। এরপরে হচ্ছে 35 ধারা। 35 ধারায় বলা হয়েছে একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায়। একই মামলায় বিভিন্ন অপরাধে যদি দণ্ডিত হয় কেউ, তাহলে কিভাবে শাস্তি প্রদান করা যাবে? এই 35 ধারায় বলা হয়েছে যে যুগ্ম দায়রা জজ বিচার করলে দণ্ডের পরিমাণ 14 বছরের বেশি হবে না। অর্থাৎ কয়েকটি অপরাধের বিচার একসাথে যদি করে একটি মামলায়, তাহলে সবগুলো মামলা মিলিয়ে একত্রে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 14 বছর পর্যন্ত। আমরা পড়েছি যুগ্ম দায়রা জজ 31 ধারায় আমরা পড়েছি যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। তবে এই 35 ধারায় বলা হয়েছে যদি একাধিক অপরাধে দণ্ডিত হয় এবং সেটি একটি মামলায় বিচার করা হয়, সেই ক্ষেত্রে যুগ্ম দায়রা জজ 14 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবেন না। এখানে তার ক্ষমতা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু অপরাধের সংখ্যা বেশি। ম্যাজিস্ট্রেট বিচার করলে তার এখতিয়ারের দ্বিগুণের বেশি হবে না। আমরা 32 ধারায় ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা দেখেছি, এখতিয়ার দেখেছি, কোন ম্যাজিস্ট্রেট কী পরিমাণ শাস্তি দিতে পারবেন। এই 35 ধারায় বলা হয়েছে যে একাধিক অপরাধের বিচার করলে ম্যাজিস্ট্রেটগণ তাদের এখতিয়ারের দ্বিগুণ পরিমাণ শাস্তি একত্রে দিতে পারবেন। এখানে আরেকটু পয়েন্ট বলা আছে, কোনো আদালত একই মামলায় একাধিক অপরাধের বিচার করলে এবং দণ্ড দিলে আদেশে যদি দণ্ড একসাথে কার্যকর করার কথা উল্লেখ থাকে তাহলে একসাথে কার্যকর হবে, অন্যথায় একটির পর একটি কার্যকর হবে। উপরোক্ত বিধান হাইকোর্ট বিভাগ, দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো মামলায় যদি কয়েকটি অপরাধের শাস্তি একত্রে দেওয়া হয়, তাহলে সেখানে যদি উল্লেখ করে দেয় যে অপরাধের বিচার একসাথে কার্যকর করতে বলা হয়, তাহলে একসাথে কার্যকর হবে। যেমন একটি অপরাধীকে একটি মামলায় শাস্তি দেওয়া হলো 2 বছর, আরেকটি মামলায় 5 বছর, আরেকটি মামলায় 7 বছর, 3টি শাস্তি তাকে দেওয়া হলো। এখন যদি একই তারিখে 3টি শাস্তি কার্যকর করা শুরু হয়, তাহলে তার 7 বছর শেষে 3টি শাস্তিই কার্যকর হয়ে যাবে। আর যদি কিছু উল্লেখ না থাকে, একসাথে কার্যকর করার কথা উল্লেখ না থাকে, তাহলে কি হবে? তাহলে একটি শাস্তি শেষ হবে, আর একটি শাস্তি তারপরে শুরু হবে। 2 বছরেরটা আগে শুরু হলে 2 বছর শেষে আবার 5 বছরেরটি শুরু হবে, আবার 5 বছর শেষে আবার 7 বছরেরটি শুরু হবে। এইভাবে একটির পর একটি কার্যকর হবে। এখানে যে কথাটি বলা হয়েছে তার মূল বক্তব্য হচ্ছে এই। 35-এর ক ধারায় বলা হয়েছে হাজতকালীন সময় কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। অর্থাৎ হাজতকালীন সময় অপরাধীরা যে কারাগারে থাকে, সেই কারাগারের শ্রেণী হচ্ছে 2টা, একটা হলো কয়েদি আর একটা হচ্ছে হাজতি। অর্থাৎ কয়েদি কাদেরকে বলা হয়? যারা দণ্ডপ্রাপ্ত, বিচার শেষে তাদেরকে দণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে বলা হয় কয়েদি। আর যারা বিচারাধীন, যাদের বিচার চলমান, তাদেরকে বলা হয় হাজতি। অর্থাৎ হাজতি কেউ যদি হয়, অর্থাৎ যার বিচার এখনও শেষ হয় নাই, রায় প্রদান করা হয় নাই, সে হাজতি যদি হয়, তাহলে হাজতকালীন সময় যতদিন থাকবে, তারপরে যখন বিচার শেষ হয়ে যাবে, দণ্ড প্রদান করা হবে, তখন এই যে হাজতকালীন সময় কারাদণ্ডে ছিল যে কদিন, সেই কয়দিন তার মূল কারাদণ্ডের সময় থেকে বাদ যাবে। এই কথাটি 35-এর ক ধারায় বলা হয়েছে। বলা হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো আদালত কর্তৃক দণ্ডিত হলে দণ্ডিত কারাদণ্ড হতে তার হাজতকালীন সময় বাদ যাবে। ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা ফৌজদারি কার্যবিধির 35-এর ক ধারা পর্যন্ত শিখলাম। সবাইকে পরবর্তী এবং এই চ্যানেলে আপলোড করা পূর্ববর্তী লেকচার সিরিজগুলো মনোযোগ দিয়ে বারবার দেখার জন্য এবং সেই অনুযায়ী মূল বই ফলো করে পড়ার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।